হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস ফ্রম আইএলটিএস গাইড বিডি। তো আজকে আমরা দ্রুত এবং কম সময়ে কিভাবে ট্রু ফলস নট গিভেন সলভ করতে হয় আইএলটিএস রিডিং এর জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ক্যামব্রিজ বুক নাম্বার 10 টেস্ট নাম্বার 1 প্যাসেজ নাম্বার 1 থেকে আমরা সলভ করব। প্যাসেজটার নাম হচ্ছে স্টেপ ওয়েলস। এই যে বাম পাশে আমাদের প্যাসেজ আছে এবং ডান পাশে হচ্ছে কোশ্চেন। এখন ট্রু ফলস নট গিভেনের যে বেসিক রুলসটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আমাদের প্যাসেজে যেটা থাকবে সেটাকে আমরা সত্য হিসেবে ধরবো, অর্থাৎ প্যাসেজে যা লেখা আছে এই ঘটনাগুলোই হচ্ছে সত্য। এখন কোশ্চেনেও যদি এই একই টাইপের ঘটনা থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেনের অ্যান্সারটা ট্রু লিখবো। আর প্যাসেজে যেটা আছে সেটা থেকে যদি ভিন্ন কোনো কিছু থাকে কোশ্চেনে সেক্ষেত্রে আমরা সেটাকে ফলস হিসেবে ধরবো। আর যদি প্যাসেজে ওই ধরনের কোনো তথ্য নাই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটাকে নট গিভেন হিসেবে ধরবো। ফর এক্সাম্পল, প্যাসেজে লেখা থাকতে পারে যে মেসি ইজ এ ফুটবলার। এখন কোশ্চেনেও যদি থাকে যে মেসি ইজ এ ফুটবলার, ইজ দ্যাট ট্রু অর ফলস, সেক্ষেত্রে আমরা যেহেতু প্যাসেজ আর কোশ্চেনে একই জিনিস বলতেছে সেক্ষেত্রে আমরা এটাকে ট্রু হিসেবে ধরবো। আর ফলস কখন হবে? প্যাসেজে লেখা থাকবে যখন মেসি যে ফুটবলার, আর কোশ্চেনে যদি লেখা থাকে মেসি যে ক্রিকেটার, অর্থাৎ প্যাসেজ আর কোশ্চেনে দুই রকম তথ্য চলে আসতেছে, সেক্ষেত্রে আমরা এটাকে ফলস হিসেবে ধরবো। আর নট গিভেন বলতে শুধুমাত্র মেসির নাম লেখা আছে কিন্তু মেসি কি ফুটবলার, ক্রিকেটার, নাকি পলিটিশিয়ান, নাকি বিজনেসম্যান, এই ধরনের কোনো তথ্য দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা নট গিভেন হিসেবে সেটাকে তুলে ধরবো। যেমন নট গিভেন এখানে লেখা আছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, অর্থাৎ এই ধরনের কোনো তথ্য যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে নট গিভেন হিসেবে ধরবো। তো আমরা কোশ্চেন 1 থেকে শুরু করি। সো দেখেন নাম্বার 1 কোশ্চেনে আছে এক্সাম্পলস অফ অ্যানসেন্ট স্টেপলস ক্যান বি ফাউন্ড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে স্টেপওয়েল অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের কুয়া যেগুলা ভারতে পানি তোলার কাজে ব্যবহার করা হতো। সেই কুয়াগুলো পাওয়া যেত পৃথিবীর যে কোনো জায়গায়। এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা এই যে সেন্টেন্সটা আছে এখানে আমরা মেজর কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, ফাউন্ডকে কিওয়ার্ড হিসেবে ধরি। তো আমরা এখান থেকে শুরু করবো যে ফাউন্ড, স্টেপওয়েল তো সব জায়গায় থাকবে, এখন ফাউন্ডটা কোথায় আছে, যে এটা পৃথিবীর কোথাও পাওয়া যেত। সো আমাদের রুলসটা গত ক্লাসের মতোই, আমরা বাম থেকে ডানে যাব, আবার ডান থেকে বামে আসব। সেন্টেন্সের অর্থগুলো আমরা পড়বো না, শুধুমাত্র সেন্টেন্সের ভেতর থেকে আমরা এই ফাউন্ড ওয়ার্ডটা খুঁজবো। তো আমরা এখান থেকে শুরু করি, ফাউন্ড 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 ফাউন্ড। ফাউন্ড কোথায় আছে আমরা একটু দেখি। না, এখানে এই প্যারাতে কোনো ফাউন্ড নাই। আবার এই প্যারাতে দেখি ফাউন্ড, বাম থেকে ডানে আবার ডান থেকে বামে, এভাবে আমরা যাব। সো গিয়ে আমরা দেখার চেষ্টা করবো এখানে ফাউন্ড নামে কোনো ওয়ার্ড আছে কি না। ইউনিক টু দিস রিজিয়ন, ফাউন্ড স্টেপলস, হ্যাঁ এই যে ফাউন্ড আর স্টেপল দুইটা আমরা পেয়ে গেছি। স্টেপলস আর ফাউন্ড ডটেড অ্যারাউন্ড দ্য ডেজার্ট এরিয়া অফ গুজরাট। গুজরাটের যে মরুভূমি সেখানে পাওয়া যেত, রাজস্থান সেখানে পাওয়া যেত, ওয়াইল এ ফিউ অলসো সার্ভাইভ ইন দিল্লি, অর্থাৎ দিল্লিতে কিছু পাওয়া যেত। সো আমাদের এক্সাম্পলে বলা আছে এক্সাম্পল অফ অ্যানসেন্ট স্টেপওয়েল ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে পাওয়া যেত। এখানে বলা হচ্ছে পুরা পৃথিবীতে পাওয়া যেত, আর এখানে বলতেছে যে ইন্ডিয়ার এই 3 জায়গায় পাওয়া যেত। আবার দেখেন এই প্যারার ফার্স্ট লাইনে বলা আছে ইউনিক টু দ্য রিজিয়ন, অর্থাৎ ইউনিক ওয়ার্ড এর অর্থ হচ্ছে যে যেটা শুধুমাত্র ওই একই জায়গায় পাওয়া যায়, অর্থাৎ অদ্বিতীয়, অর্থাৎ ওই জায়গা ছাড়া কিংবা ওই জিনিসটা ছাড়া আর কোথাও নাই, এই ওয়ার্ডটা হচ্ছে ইউনিক। তো এখানে আরো বলা আছে শুধুমাত্র এই 3টা জায়গার কথা বলছে, রাজস্থান, গুজরাট এবং দিল্লি। তো এই 3 জায়গায় পাওয়া যেত, আর কোশ্চেনে বলছে যে পুরা পৃথিবীতে পাওয়া যেত। সো আমাদের কিন্তু মিলছে না, প্যাসেজ আর কোশ্চেনের যে কথাবার্তা দুইজনের কথা কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। সেই জন্য এটা আমাদের অ্যান্সারটা হবে ফলস। আমরা এফ লিখলাম, আপনারা পুরোপুরি ফলস লিখবেন, শুধু এফ লিখলে 0 পাবেন। তো নাম্বার 2 কোশ্চেনে বলা আছে স্টেপওয়েলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশন। স্টেপওয়েলের অনেক ধরনের কাজ আছে, ফাংশন বলতে অনেক ধরনের কাজ করে। ইন অ্যাডিশন টু দুস রিলেটেড টু ওয়াটার কালেকশন, অর্থাৎ ওয়াটার কালেকশনের পাশাপাশি তাদের আরও অনেক ধরনের ফাংশন আছে। তো আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা যেহেতু ইউনিক টু দিস রিজিয়ন এই লাইন থেকে পেয়ে গেছি, তাহলে আমরা এইখান থেকে শুরু করব যে স্টেপওয়েলের আরও অন্য কোনো কাজ আছে কিনা। সেইটা এখানে বলছে ভেরি ওয়াইডলি সাইজ অ্যান্ড শেপ, বিভিন্ন ধরনের হয়। ডিউরিং দে হেডে দে ওয়ার প্লেসড অফ গ্যাদারিং, অর্থাৎ এটা এখানে মানুষজন একসাথে জড়ো হইতো। অফ লিজার, অর্থাৎ বিভিন্ন যে
অবসর সময় কাটানোর জন্য স্টেপওয়েল ব্যবহার হতো, এবং রিল্যাক্সেশন অর্থাৎ রিল্যাক্স করার জন্য এই জায়গাটা ব্যবহার হতো। অফ ওরশিপ, ওরশিপ বলতে প্রার্থনা, এটা করার জন্য স্টেপওয়েল ব্যবহার হতো। সো আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে স্টেপওয়েলে শুধুমাত্র যে পানি নেওয়ার কাজে ব্যবহার হয় তা না, তারা হচ্ছে প্লেস অফ গ্যাদারিং এর জন্য ব্যবহার হতো। গ্যাদারিং বলতে মেলা কিংবা হচ্ছে কোনো অনুষ্ঠান, এই ধরনের সব কিছুর জন্য এখানে সবাই আসতো, বাতাস খাওয়ার জন্য হতে পারে। তারপরে লিজার বলতে অবসর সময় কাটানো, রিল্যাক্সেশন অর্থাৎ রিল্যাক্স করার জন্য এখানে আসতো, এবং ওরশিপ, ওরশিপ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এখানে হচ্ছে বিভিন্ন পূজা অর্চনা এই ধরনের জিনিসগুলো করার জন্য স্টেপওয়েল ব্যবহৃত হতো। স্টেপওয়েলের আরো অনেক ধরনের কাজ আছে, শুধু পানি নেওয়াই যে কাজ এটা না। সো আমরা 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। স্টেপওয়েলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশন, অনেক ধরনের ফাংশন আছে। তাহলে আমরা প্যাসেজ আর কোশ্চেনে কিন্তু মিল পাচ্ছি, যেখানে অনেক ধরনের কাজ করা হয়, শুধুমাত্র পানি নেওয়ার কাজে ব্যবহার হয় না। সো এর জন্য এটাকে আমরা ট্রু হিসেবে ধরবো। এখন দেখুন নাম্বার 3 যে কোশ্চেনটা আছে, দ্য ফিউ existing stepwell in Delhi are more attractive than those found elsewhere। অর্থাৎ বলতেছে দিল্লিতে যে স্টেপওয়েলগুলো পাওয়া যেত, যে ফিউ এক্সিস্টিং স্টেপওয়েল ইন দিল্লি, অর্থাৎ দিল্লিতে যে খুবই কম সংখ্যক স্টেপওয়েল পাওয়া যেত, সেগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ ছিল, অর্থাৎ খুবই আকর্ষণীয় ছিল, দেন দুস ফাউন্ড এলসওয়্যার, যেগুলো অন্য জায়গায় পাওয়া যেত তার থেকে এগুলো বেশি অ্যাট্রাকটিভ ছিল। সো আমরা দিল্লি নিয়ে কিছু একটা, যে এইখানে আমরা কিওয়ার্ড দাগিয়েছিলাম যে হোয়ার ফিউ অলসো সারভাইভড ইন দিল্লি, অর্থাৎ এখানে কিন্তু মিলে যাচ্ছে যে ফিউ অলসো সারভাইভড ইন দিল্লিতে কিছু পাওয়া যেত, কিন্তু এইগুলো অ্যাট্রাকটিভ ছিল, এরকম কি কিছু লেখা আছে দেখেন তো। সামওয়্যার লোকেটেড ইন অর নিয়ার ভিলেজেস অ্যাজ পাবলিক স্পেস ফর কমিউনিটি, other were positioned beside the road, resting place for traveler। সো এইখানে কিন্তু এক্স্যাক্টলি আর কিছু নাই যে দিল্লি নিয়ে, যে দিল্লির গুলা অ্যাট্রাকটিভ ছিল, এখানে শুধুমাত্র বলা আছে যে কিছু দিল্লিতেও পাওয়া যেত, কিন্তু দিল্লির গুলো অ্যাট্রাকটিভ ছিল নাকি নন অ্যাট্রাকটিভ ছিল, এই ধরনের কোশ্চেনের কোনো ক্লিয়ারলি কিছু বলা নাই। তো যেহেতু ক্লিয়ারলি বলা নাই যে দিল্লির গুলো আসলে কেমন ছিল, সেই ক্ষেত্রে আমরা এটার অ্যান্সারটা নট গিভেন হিসেবে ধরতে পারি, যেহেতু আমরা এটা আসলে ক্লিয়ারলি আমরা কিছু বুঝতে পারছি না যে এটার গুলো আসলে অ্যাট্রাকটিভ ছিল কি না। যেহেতু কোশ্চেনে বলছে যে দিল্লির গুলো অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু প্যাসেজে এসে শুধুমাত্র দিল্লি পাইলাম, কিন্তু দিল্লির গুলো অ্যাট্রাকটিভ ছিল কিনা এটা আমরা পাই নাই, এর জন্য এটা আমরা নট গিভেন হিসেবে ধরলাম। নাম্বার 4, ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স, ওয়ার্কার যারা আছে, যারা কাজ করে এটা তৈরি করতে, যারা সহায়তা করত, সেই ওয়ার্কারদের অনেক বছর লেগেছিল টু বিল্ড দ্য স্টোন স্টেপস, অর্থাৎ এই স্টেপওয়েলের তো সিঁড়ি ছিল, অনেকগুলো সিঁড়ি দিয়ে এটা নিচের দিকে নেমে যেয়ে তারপর পানি নিয়ে আসা লাগতো। তো এই স্টেপওয়েলের যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো অথবা ধাপগুলো তৈরি করতে ওয়ার্কারদের অনেক সময় লাগছিল। তো আমরা এখানে কিওয়ার্ড হিসেবে ধরবো স্টোন স্টেপস। তো আমরা এখান থেকে শুরু করি, যেহেতু এখানে দিল্লি পেয়ে গেছি, এর পরের কোশ্চেন অ্যান্সারগুলো সাধারণত সিরিয়ালি পরপরই হবে। তো আমরা স্টোন স্টেপস ওয়ার্ডটা খুঁজতেছি, স্টোন স্টেপস, সিরিজ অফ স্টোন স্টেপস, এইখানে দেখেন পেয়ে গেছি এই 2-1 লাইন পরেই, যে অ্যাজ দেয়ার নেম সাজেস্ট স্টেপওয়েলস কম্প্রাইজ এ সিরিজ অফ স্টোন স্টেপস। এটা হচ্ছে গঠিত হয় অনেক ধরনের অথবা অনেকগুলো স্টোন স্টেপ দিয়েই হচ্ছে স্টেপওয়েল হচ্ছে গঠিত। এটা ডিসেন্ডিং ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, অর্থাৎ মাটি থেকে নিচের দিকে নেমে যায়, এইটা হচ্ছে সিস্টেমটা, টু দ্য ওয়াটার সোর্স। কিন্তু এইখানে কিন্তু এই সেন্টেন্সে অ্যাজ ইট রিসিডস ফলোইং দ্য রেঞ্জ, এখানে কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি না যে স্টোন স্টেপস গুলো তৈরি করতে কত সময় লেগেছিল। এইখানে ক্লিয়ার কিছু বলা নাই, শুধুমাত্র বলা আছে স্টোন স্টেপস, কিন্তু এখানে ক্লিয়ারলি বলা নাই যে এখানে কম সময় লাগছিল নাকি বেশি সময় লাগেছিল, এই ধরনের কিছুই আমাদের লেখা নাই। সো এক্ষেত্রে কি হবে? ইয়েস, এটাও অ্যান্সারটা হবে নট গিভেন, কারণ এখানে ক্লিয়ারলি বলা নাই এই স্টেপগুলো অর্থাৎ সিঁড়িগুলো তৈরি করতে ওয়ার্কার যারা আছে তাদের কত সময় লেগেছিল, এটা ক্লিয়ারলি নাই, এর জন্য এটা আমরা নট গিভেন হিসেবে ধরবো। নাম্বার 5, দি নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপওয়েল, অর্থাৎ যতগুলো স্টেপ অথবা সিঁড়ি ছিল সেই সিঁড়িগুলো অ্যাবভ দ্য ওয়াটার লেভেল, পানির লেভেল থেকে একটু উঁচুতে তো সিঁড়ি থাকবে, এইগুলো স্টেপওয়েল অল্টার ডিউরিং দ্য কোর্স অফ ইয়ার, অর্থাৎ কোর্স অফ ইয়ার বলতে বছরের বিভিন্ন সময়ে এই সিঁড়িগুলো, কতগুলো সিঁড়ি আপনি পার করে পানিটা আনতে পারবেন, এইটা বছরের বিভিন্ন সময় চেঞ্জ হতো।
এখন এখানে দেখেন ডিসেন্ডিং ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, একটু আগে আমরা এটা পড়লাম যে ইট রিসিডস ফলোয়িং দ্য রেইনস, অর্থাৎ পানি অর্থাৎ বৃষ্টির উপর ডিপেন্ড করে কিন্তু এই সিঁড়িগুলো নামা ওঠা করা লাগতো। কারণ হচ্ছে যখন বর্ষাকাল তখন কিন্তু পানির লেভেল অনেক উঁচুতে চলে আসে, তখন কিন্তু আপনার অনেক বেশি সিঁড়ি ভেঙে নিচে নেমে যে পানিটা আনা লাগতেছে না, তখন যেহেতু পানির লেভেলটা উঁচু তখন হচ্ছে আপনি 2-3টা সিঁড়ি পার করেই কিন্তু পানিটা আনতে পারতেছেন। আবার যখন গরমকাল তখন হচ্ছে পানিটা অনেক নিচে নেমে গিয়েছে, তখন কিন্তু আপনার 10টা-20টা সিঁড়ি নিচে নেমে যেহেতু পানিটা অনেক নিচু থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা অনেক নিচু যেয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য দেখেন বলা আছে হোয়েন দ্য ওয়াটার লেভেল ওয়াজ হাই, যখন পানির লেভেলটা উঁচু থাকে অর্থাৎ বর্ষাকালে, দ্য ইউজার নিডেড অনলি টু ডিসেন্ড এ ফিউ স্টেপ টু রিচ ইট, অর্থাৎ এখানে পৌঁছাইতে খুবই কম সিঁড়ি পার করতে হয়। হোয়েন ইট ওয়াজ লো, যখন পানিটা কমে যায় অর্থাৎ লো হয়ে যায়, সেভারাল লেভেল উড হ্যাভ টু বি নেগোশিয়েটেড, অর্থাৎ অনেক বেশি নামতে হয় পানিটা আনার জন্য। কারণ কি, কারণ যেহেতু পানিটা অনেক নিচে নেমে গেছে, সেজন্য আমাদের কোশ্চেনে আছে যে নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়েল অল্টার্ড বলতে চেঞ্জ হয় ডিউরিং দ্য কোর্স অফ ইয়ার, বছরের বিভিন্ন সময় চেঞ্জ হয়। এক্ষেত্রেও তাই, যখন হচ্ছে ওয়াটার লেভেল হাই থাকে অর্থাৎ বর্ষাকালে, সেক্ষেত্রে আমাদের ফিউ স্টেপ অর্থাৎ খুবই কম স্টেপ পার করতে হয়। পানির লেভেলটা কম থাকে সেক্ষেত্রে আপনার অনেক বেশি নামতে হবে, এইটাই হচ্ছে রুলস। তো এভাবে আমরা প্যাসেজ থেকে, তাহলে এটা তো ট্রু হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা চাইলে ট্রু ফলস ডট গিভেন খুবই কম সময়ের মাধ্যমে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক ফলো করে দ্রুত সময়ের মাধ্যমে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারটা যেই সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সটা পড়েই আমরা সলভ করতে পারি। তো এর পরবর্তী অংশগুলো আমরা, আপনারা যদি চান ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমরা এই যে 6, 7, 8, তারপরে হচ্ছে এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে, এটা হচ্ছে আমরা সলভ করে দিব যদি আপনাদের ইচ্ছা থাকে সেক্ষেত্রে। তো এটার জন্য আপনাদেরকে কমেন্টে জানাইতে হবে যে আপনারা আসলে এটার পরবর্তী অংশটুকু চান কিনা, এটা আপনাদের একটু কমেন্ট বক্সে লিখতে হবে। তো আইএলটিএস গাইড বিডির পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ক্যামব্রিজের সলভিংগুলো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।